আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওর থাম্বনেল দেখে আপনারা হয়তো একটু বেশি হতবাক হয়ে গেছেন যে আসলে শাহিন ভাইয়া আমাদের সবসময় মোটিভেটেড করে, তো আজকে হঠাৎ করে এরকম একটা ভিডিও। তো আসলে ডিমোটিভেটেড হওয়ার কোনো কিছুই নাই। এখানে আসলে যেটা রিয়ালিটি, যে সমস্যা এবং সেই সমস্যার সমাধান সব কিছুই আমি আপনাদের সাথে কথা বলবো এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকবেন শেষ পর্যন্ত। আশা করছি অনেক কিছু জিনিস জানতে পারবেন এবং জাপানে আসার পর এই জিনিসগুলো অ্যাপ্লাই করলে আপনি জাপানে অনেক ভালো কিছু করতে পারবেন। 100+ আমি জবের ইন্টারভিউ দিয়েছি, বাট জব নাই। সেটা আসলে সেকেন্ড জব খুঁজতেছিলাম। আসলে ব্যাংক জব যেটা আমরা বলে থাকি, অনেকে আবার ভাবে যে আসলে ব্যাংক জব কি ব্যাংকে চাকরি করার ব্যাপারটা এরকম নাকি। আসলে সেরকম কিছু না। ব্যাংকের যে জবের ব্যাপারটা সেটা হয়ে যায় প্রায় 5টা 6টা ইন্টারভিউ দিলে যে কোনো এক জায়গায় হয়ে যায়। আর বিশেষ করে যেহেতু জাপানে আসছি প্রায় 3 বছরের কাছাকাছি, তো অলরেডি কিন্তু আপনি যেখানে যাবেন আপনার একটা প্রায়োরিটি থাকবে, কারণ আপনি ল্যাঙ্গুয়েজ পারেন, বুঝেন, আপনাকে দিয়ে তাদের কাজ হবে, সমস্যা নেই কোনো। তো আমি যখন কোভিতে ছিলাম সেখানে আসলে সেকেন্ড জব নিয়ে আমার কোনো টেনশন ছিল না। আর সেখানে অ্যাভেলেবল ছিল, পরিচিত যারা ছিল তাদের মাধ্যমেও কাজ করেছি, কাজ নিয়ে কোনো সমস্যা হয়নি। 2টা জব করেছি, যখন আসলে প্রয়োজন ছিল তখন করেছি। সবসময় আমি আসলে করিনি 2টা কাজ, আমি একটা কাজই করছি। যেমন লাস্ট 4 মাস থেকে আমি এখন পর্যন্ত একটা কাজই করতেছি। আর সামনে যখন টিউশন ফির সময় আসবে তখন হয়তো 1 মাস কিংবা 2 মাসের জন্য করতে পারি। তো টোকিওতে আসার পর আসলে ব্যাংক জব পেতেও একটু সমস্যা হয়েছিল, আবার হ্যান্ড ক্যাশ এটা আসলে পেতে অনেক বেশি প্রবলেম হয়ে গিয়েছিল। টোকিওতে এসে 100+ আমি জবের ইন্টারভিউ দিয়েছি, সেখান থেকে মাত্র 4টা আমি হ্যান্ড ক্যাশ পেয়েছি। এবং এত কম হ্যান্ড ক্যাশ পেলাম কী জন্য, সেগুলো নিয়েও কথা বলবো। টোকিওতে আসার পর এখানে পরিচিত অনেক মুখ রয়েছে, কিন্তু ব্যাপার হলো এখানে একজন আরেকজনকে সবাই করে দেয় না। দেখবেন যে আপনার ফ্রেন্ড সার্কেল হ্যান্ড ক্যাশ করতেছে, আপনাকে সে হেল্প করবে না, সুযোগ থাকলেও বলবে না। মনে হয় যে আপনি তার থেকে বেশি ইনকাম করবেন। অনেকের টেন্ডেন্সি অনেক রকমই থাকে। আমি আসলে যেটা করতাম, আমার ক্লাস শেষ হওয়ার পর প্রতিদিন আমি প্রায় 2টা 3টা করে ইন্টারভিউ দিতাম। এভাবে কন্টিনিউ আমি প্রায় 2 মাসের মতো ইন্টারভিউ দিয়েছি। তো সেখান থেকে আমার জব হয়েছে মাত্র 4টা। হ্যান্ড ক্যাশ যে নাই ব্যাপারটা তা না, হ্যান্ড ক্যাশ আছে, বাট আপনি যদি রেস্টুরেন্টে করতে চান তাহলে কিন্তু একটু টাফ, খুঁজতে হবে। এখন রেস্টুরেন্টের ভিতর কোন রেস্টুরেন্টগুলো হ্যান্ড ক্যাশ দিয়ে থাকে সেগুলো নিয়ে কথা বলবো। তো রেস্টুরেন্টের ভিতর যেগুলো কোরিয়ান রেস্টুরেন্ট এবং চাইনিজ রেস্টুরেন্ট সেগুলো আসলে হ্যান্ড ক্যাশ দিয়ে থাকে। আর অন্যান্য রেস্টুরেন্টগুলো যেমন জাপানিজ সেগুলো আসলে হ্যান্ড ক্যাশ দেয় না। আমি যেটা আমার এই 100+ ইন্টারভিউ থেকে যেটা আমার এক্সপিরিয়েন্স, সেটা আপনাদের সাথে শর্টকাটে শেয়ার করব, যাতে আপনাদের জাপানে আসার পর তেমন একটা জবের জন্য ঘুরতে না হয়। তো জাপানে আসার পর কোবেতে যখন আমি ছিলাম, ফার্স্ট আমার যেটা মিস্টেক ছিল, কোবেতে যখন আমি আসছি 7 দিন যেতে না যেতেই আমি কিন্তু 7-Eleven ব্যাংক জব পেয়ে যাই। বাট সেখানে আমি কন্টিনিউ করিনি। তো কন্টিনিউ না করাটা আমার সবথেকে বড় ভুল হয়েছে। যে তেনচো ছিল উনি আমার হাতে পোশাক সব কিছু দিয়ে দিয়েছে যে ডিউটি করো, বাট সে সময় 930 ইয়েন ছিল ঘন্টা, সেজন্য আসলে করিনি। আমি ফ্যাক্টরির কাজে ঢুকছিলাম, 1100 ইয়েন করে ঘন্টা সেখানে। তো এই মিস্টেকটা আপনারা করবেন না। আমাকে সে সময় যদি বলার মতো কেউ থাকতো যে আপনি 2টা মিলেই, ফ্যাক্টরি এবং কনভেনি 2টা মিলেই করেন, তাহলে কিন্তু আপনার 2 জায়গায় এক্সপিরিয়েন্স হয়ে যাবে। আপনি পরবর্তীতে কিন্তু প্রথমে ইনিশিয়ালি আপনার 1-2 মাস কষ্ট হতে পারে, পরে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। তো এটাও বলার কেউ ছিল না, তখন আমি ফ্যাক্টরিতে চলে যাই। আর ফ্যাক্টরিতে আপনি জব করলে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল হবে না। আপনি যতই ল্যাঙ্গুয়েজ পারেন, আপনার প্র্যাকটিস না হওয়ার কারণে ল্যাঙ্গুয়েজ আপনার ভালো হবে না। তাই অবশ্যই আপনাকে কনভেনিতে করতে হবে। তো কনভেনিতে করলে হবে কি, প্রথম 2 মাস যদি একটু কষ্ট যায়, কম স্যালারিও যদি আসে, পরে কিন্তু আপনি খুব ভালো করতে পারবেন, ইজিলি হ্যান্ড ক্যাশ পাবেন। আর বিশেষ করে টোকিওতে আপনারা যারা বিভিন্ন শহর থেকে আসবেন, টোকিওতে আসলে অবশ্যই আপনারা কনভেনির কাজটা শিখেই আসবেন। এখানে আসলে কাজ শেখানোর মতো তাদের সময় নেই। আর টোকিওতে আসলে কাজ জানা থাকলে তারা কিন্তু হ্যান্ড ক্যাশ দেয়। আমি পরবর্তীতে একটা 7-Eleven 3 দিনের একটা রেন্টু করেছিলাম, করার পর সেখানে কাজ শিখে গিয়েছিলাম। এবং পরে আমি যখন খুঁজলাম তখন কিন্তু কনভেনিতে হিউজ হ্যান্ড ক্যাশ দিচ্ছে, বিশেষ করে 7-Eleven, লসন এগুলাতে বেশি দিয়ে থাকে। আপনি কিন্তু খুব সহজে কিন্তু হ্যান্ড ক্যাশ পেয়ে যাবেন কনভেনিতে। তো অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে আপনি কনভেনিতে করেন। 15 ঘন্টা করবেন রেস্টুরেন্টে। আসলে জাপানে আসার পর আমি সব সেক্টরেই জব করেছি, ফ্যাক্টরি থেকে শুরু করে রেস্টুরেন্ট, কনভিনিয়েন্স স্টোর, সব কিছুতে জব করে দেখেছি। তো সব থেকে বেস্ট আমার কাছে মনে হয়েছে যে আপনি যদি ল্যাঙ্গুয়েজ খুব তাড়াতাড়ি অল্প সময়ে যদি এক্সপার্ট হতে চান, জাপানিজ ল্যাঙ্গুয়েজে যদি আপনি কথা বলতে চান, তাহলে অবশ্যই আপনার যেটা মেইন সেটা হলো যে আপনাকে রেস্টুরেন্টে কাজ করতে হবে। আপনারা অবশ্যই রেস্টুরেন্টে কাজ করবেন। এখন এখানে কথা আছে, অনেক রেস্টুরেন্ট আছে ফ্যাক্টরির মতো, এখানে কোনো কথা হয় না। এরাশাই আছে দোজো, তারপর আরিগাতো গোজাইমাস্তা, আমাতা সেইতাশিমাস্তা, 4টা ওয়ার্ড ছাড়া কোনো কিছুই শেখানো হয় না। তো প্রয়োজন পড়ে না, মূলত শেখানো হয় না তা না।
তো আপনারা এই জন্য যেগুলো লোকাল রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টগুলোতে কাজ করবেন, যেখানে কাস্টমারের সাথে আপনার কথা হবে। আর অবশ্যই কিচেনের কাজ নেবেন না, আপনি নেবেন হলের কাজ। সেখানে আপনি হলের কাজ করলে আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজটা খুব তাড়াতাড়ি ডেভেলপ হবে আমি আশা করি। 100+ ইন্টারভিউ দেওয়ার পর আমার এই এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করলাম, যাতে জাপানে আসার পর আপনি খুব সহজে আপনার 2টা কাজ ম্যানেজ করতে পারেন। আর 2টা কাজ করলেই আপনি ফ্যামিলিতেও একটা ভালো সাপোর্ট দিতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।